প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার তোমাদের ভাজক টিস্যুর শ্রেণীবিন্যাস সম্পর্কে আমি বর্ণনা দিচ্ছি। ভাজক টিস্যুকে কয়েকটা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে শ্রেণীবিন্যাস করা হয়। 1. উৎপত্তি অনুসারে, 2. অবস্থান অনুসারে, 3. কোষ বিভাজন অনুসারে, 4. কাজ অনুসারে। উৎপত্তির উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে 3টা ভাগে ভাগ করা হয়। ক. প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম, খ. প্রাইমারি বা প্রাইমারি ভাজক টিস্যু, গ. সেকেন্ডারি ভাজক টিস্যু। অবস্থান অনুসারেও 3টা ভাগে ভাগ করা হয়। শীর্ষস্থ বা অ্যাপিক্যাল মেরিস্টেম, নিবেশিত বা ইন্টারকালারি ভাজক টিস্যু, পার্শ্বীয় বা ল্যাটারাল ভাজক টিস্যু। কোষ বিভাজন প্রক্রিয়া অনুসারে 3টা ভাগে ভাগ করা হয়। ক. মাস ভাজক টিস্যু, খ. প্লেট ভাজক টিস্যু, গ. রিব ভাজক টিস্যু। কাজ অনুসারে 3টা ভাগে ভাগ করা হয়। ক. প্রোটোডার্ম, খ. প্রোক্যাম্বিয়াম, গ. গ্রাউন্ড মেরিস্টেম। উৎপত্তি অনুসারে যে 3টা ভাগে ভাগ করা হয় সেগুলোর ব্যাখ্যাটা এবার দেই। প্রারম্ভিক বা প্রোমেরিস্টেম বলতে বোঝায় উদ্ভিদের মূল অথবা কাণ্ডের শীর্ষদেশে অত্যন্ত সংক্ষিপ্ত অঞ্চল, যে অঞ্চলের কোষগুলো অত্যন্ত তরুণ, একটা বড় কার্যকরী নিউক্লিয়াস থেকে কোষ প্রাচীর পাতলা সেলুলোজ দ্বারা তৈরি, তাকেই বলা হয় প্রোমেরিস্টেম, যেখান থেকে পরবর্তীতে প্রাইমারি ভাজক টিস্যুর উৎপত্তি লাভ করে। প্রাইমারি ভাজক টিস্যু হচ্ছে উদ্ভিদের মূল অথবা কাণ্ডের উদ্ভিদের ভ্রূণ তৈরির সময় যে ভাজক টিস্যু উৎপত্তি লাভ করে এবং সারা জীবন ভাজক টিস্যু হিসাবেই থাকে, যার কোনো পরিবর্তন হয় না, তাকেই বলা হয় প্রাইমারি ভাজক টিস্যু, যেটা উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। উদাহরণ হচ্ছে ক্যাম্বিয়াম, যেটা ভাস্কুলার বান্ডিলের জালে এবং ফ্লোয়েমের মাঝখানে অবস্থান করে। সেকেন্ডারি ভাজক টিস্যু, আমরা জানি স্থায়ী টিস্যু সাধারণত বিভাজিত হয় না, তার মানে যে টিস্যুর কোষগুলো বিভাজনে অক্ষম তাকেই বলা হয় স্থায়ী টিস্যু। সেকেন্ডারি ভাজক টিস্যুর সঙ্গে হচ্ছে স্থায়ী টিস্যু সাধারণত বিভাজিত হয় না, কিন্তু কখনো কোনো কাজ পুনরুদ্ধার করার জন্য যখন প্রয়োজনের তাগিদে নতুন কোষ তৈরি করতে পারে বা তৈরি করার ক্ষমতা অর্জন করে, তখনই সেটাকে বলা হয় সেকেন্ডারি ভাজক টিস্যু। যেমন কর্ক ক্যাম্বিয়াম। একটা উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিই যে একটা গাছ যখন কোনো কারণে আঘাতপ্রাপ্ত হয়, সেটা প্রাকৃতিক দুর্যোগ হতে পারে অথবা অন্য যে কোনো কারণে হোক না কেন, যখন আঘাতপ্রাপ্ত হয় তখন সেখানে যে স্থায়ী টিস্যু থাকে সেটা যদি বিভাজিত না হয়, তাহলে উদ্ভিদের ভিতর থেকে তরল পদার্থ বাইরে এসে উদ্ভিদটা নানান ক্ষতির সম্মুখীন হতে পারে। তাছাড়া বাইরে থেকে ছত্রাক ব্যাকটেরিয়া এটা উদ্ভিদের ভিতরে প্রবেশ করে উদ্ভিদের ক্ষতি করতে পারে, তাছাড়া উদ্ভিদটা মৃত্যুমুখেও পতিত হতে পারে। আর তাই নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচানোর জন্য এই সময় স্থায়ী টিস্যু বিভাজন ক্ষমতা অর্জন করে উদ্ভিদকে ক্ষতির হাত থেকে উদ্ধার করে। উদাহরণ হচ্ছে কর্ক ক্যাম্বিয়াম, যার কাজ হচ্ছে আহত অংশের ক্ষতিপূরণ করা। এখানে একটা সুন্দর ছবি দেওয়া আছে। এই দুইটা ছবির মধ্যে যে ভাস্কুলার বান্ডিল, যেটা জাইলেম ফ্লোবের মাঝখানে যেটা আছে ক্যাম্বিয়াম, যার প্রকৃত নাম হচ্ছে ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। দুইটা ভাস্কুলার বান্ডিলের মাঝখানে যেটা থাকে সেটাকে বলা হয় ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম। ক্যাম্বিয়াম এই যেটা মাঝখানে অবস্থান করছে, এই ফ্যাসিকুলার ক্যাম্বিয়াম আর ইন্টারফ্যাসিকুলার ক্যাম্বিয়াম দুইটা পরস্পর যুক্ত হয়ে যে একটা রিং তৈরি করে, সেটাকে বলা হয় ক্যাম্বিয়াম রিং বা ক্যাম্বিয়াম বলয়। অবস্থানের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে 3টা ভাগে ভাগ করা হয়। অ্যাপিক্যাল মেরিস্টেম হচ্ছে উদ্ভিদের মূল অথবা কাণ্ডের একেবারে শীর্ষ দেশে যে ভাজক টিস্যু অবস্থান করে তাকেই বলা হয় অ্যাপিক্যাল মেরিস্টেম বা অগ্রস্থ ভাজক টিস্যু, যেটা উদ্ভিদকে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। ইন্টারকালারি বা নিবেশিত ভাজক টিস্যু, যে ভাজক টিস্যু একজোড়া স্থায়ী টিস্যুর মাঝখানে অবস্থান করে তাকেই বলা হয় ইন্টারকালারি বা নিবেশিত ভাজক টিস্যু। এটা সাধারণত উদ্ভিদের পর্বমধ্য
পর্বমধ্যের গোড়ায় অথবা পত্রমূলে অবস্থান করে, যেটা সাধারণত উদ্ভিদকে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। এই যে ইন্টারকালারে, এটা উদ্ভিদকে দৈর্ঘ্য বৃদ্ধিতে সাহায্য করে। পার্শ্বীয় ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুর কোষগুলো উদ্ভিদের মূল অথবা কাণ্ডের পার্শ্বদেশে লম্বভাবে এবং সমান্তরালে অবস্থান করে তাকে বলা হয় পার্শ্বীয় ভাজক টিস্যু। পার্শ্বীয় ভাজক টিস্যুর কোষগুলো বিভাজনের মাধ্যমে উদ্ভিদকে আয়তন বৃদ্ধিতে সাহায্য করে, ফলে উদ্ভিদ মোটা হয়। বিভাজন তলের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে 3টা ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে মাছ ভাজক টিস্যু। মাছ ভাজক টিস্যু, এখানে যে ভাজক টিস্যুর কোষগুলো দেখতেই পাচ্ছ, এখানে একটা ভাজক কোষ যেগুলো, সেটা হচ্ছে তার 6টা তল। তো যে ভাজক টিস্যুর কোষগুলো 3টা তলে অথবা 6টা তলে, অর্থাৎ সম্পূর্ণ তলেই বিভাজিত হয়ে একটা কোষের স্তূপ তৈরি করে, তখন সেটাকে বলা হয় মাছ ভাজক টিস্যু। যদি 3টা তলে বিভাজিত হয়, 3 দিকে 3 গুচ্ছ কোষ তৈরি করে। যদি 6টা তলে বিভাজিত হয়, তাহলে অনেকগুলো কোষ চতুর্দিকে কোষের সমষ্টি তৈরি করে। এবং যেহেতু চতুর্দিকে এটা বিভাজিত হয়, অনেকগুলো কোষ তৈরি করে, কাজে উদ্ভিদের সবচেয়ে প্রশস্ত যে অঞ্চল কর্টেক্স, সেটা তৈরি করে। এখানে একটা ছবি দেখতে পাচ্ছ, যেটা মূলের যে ছবি প্রস্থচ্ছেদ, সবচেয়ে বাইরে যেটা আছে সেটাকে বলা হয় মূলত্বক বা এপিব্লেমা। এই এপিব্লেমা থেকে শুরু করে এন্ডোডার্মিস বা অন্তত্বক পর্যন্ত সবচেয়ে প্রশস্ত যে অঞ্চলটা কোষগুলো এলোমেলোভাবে সাজানো আছে, সেটাকেই বলা হয় কর্টেক্স। এই মাছ ভাজক টিস্যু কর্টেক্স তৈরিতে সাহায্য করে। প্লেট ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুর কোষগুলো শুধুমাত্র 2টা তলে বিভাজিত হয়, তাকেই বলা হয় প্লেট ভাজক টিস্যু। যেহেতু 2টা তলে বিভাজিত হয়, কাজে এটা পত্রফলকের আয়তন বৃদ্ধিতে সাহায্য করে। রিব ভাজক টিস্যু, যে ভাজক টিস্যুর কোষগুলো শুধুমাত্র একটা তলে বিভাজিত হয়, তাকেই বলা হয় রিব ভাজক টিস্যু। যেহেতু একটা তলে বিভাজিত হয়, কাজেই তার কাজ হচ্ছে একসারি কোষ তৈরি করা। একটা বিষয় মাথায় রাখবে যে বিভাজনের উপর ভিত্তি করে ভাজক টিস্যুকে 3টা ভাগে ভাগ করা হয়। তোমরা সবসময় লিখবে মাস প্লেট রিব অথবা রিব প্লেট মাস। 3, 2, 1 অথবা 1, 2, 3। প্লেটকে কখনোই উপরে বা নিচে রাখবে না, তাহলে তোমাদের ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কাজ অনুসারে ভাজক টিস্যুকে 3টা ভাগে ভাগ করা হয়। প্রোটোডার্ম। প্রোটোডার্ম হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ যে উদ্ভিদের সবচেয়ে বাইরের অঞ্চল। এটা সাধারণত উদ্ভিদের মূল অথবা কাণ্ডের সবচেয়ে বাইরে অবস্থান করে, যে অঞ্চলে কোষগুলো বিভাজনের মাধ্যমে সাধারণত এক স্তর বিশিষ্ট ত্বক তৈরি হয়। তবে ব্যতিক্রমও আছে, যেমন বট, রাবার, খেজুর ইত্যাদির ক্ষেত্রে এটা একাধিক স্তর বিশিষ্ট ত্বক তৈরি করে। প্রোক্যাম্বিয়াম কতগুলো সরু এবং সুচালো কোষগুচ্ছ, যে কোষগুলো বিভাজনের মাধ্যমে পরিবহন কলাগুচ্ছের জন্ম দেয়। এই প্রোক্যাম্বিয়াম গুচ্ছ যদি দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড হয়, তাহলে এটা বৃত্তের আকারে বা বলয় আকারে অবস্থান করে। যদি একবীজপত্রী কাণ্ড হয়, তাহলে এটা বিক্ষিপ্তভাবে ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। কাজে এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ড। প্রোটোডার্ম প্রোক্যাম্বিয়াম ছাড়া বাকি যে অঞ্চলটা আছে, সবচেয়ে প্রশস্ত অঞ্চল যেটা, সেটা হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। কাজে প্রোটোডার্ম প্রোক্যাম্বিয়াম ছাড়া বাকি সম্পূর্ণ অঞ্চলটাকে বলা হয় গ্রাউন্ড মেরিস্টেম। আর এই গ্রাউন্ড মেরিস্টেমের কোষগুলো বিভাজনের মাধ্যমে কর্টেক্স, পিত বা মজ্জারসি এগুলোর উৎপত্তি লাভ করে। এবারে আসছি ভাজক টিস্যুর কাজ প্রসঙ্গে। অবিরত কোষ বিভাজন চলতে থেকে ভাজক টিস্যু থেকে ক্রমাগত নতুন কোষ উৎপন্ন করে, ফলে উদ্ভিদ দৈর্ঘ্য বৃদ্ধি পায়। এই টিস্যু উদ্ভিদের ক্ষতস্থান পূরণ করে। তোমাদের আগেই বলেছি যে সেকেন্ডারি ভাজক টিস্যু প্রয়োজনের তাগিদে বাধ্য হয়ে বিভাজন ক্ষমতা অর্জন করে এবং উদ্ভিদের ক্ষতস্থান পূরণ করে উদ্ভিদকে নিশ্চিত ক্ষতির হাত থেকে উদ্ধার করে। অগ্রস্থ বা এপিক্যাল মেরিস্টেম বিভাজনের মাধ্যমে নতুন পাতা, কাক্ষিক মুকুল এবং প্রচুর শাখা প্রশাখা উৎপন্ন করে।
এই টিস্যু থেকে এই উদ্ভিদের স্থায়ী টিস্যু উৎপন্ন হয়। কালচার মিডিয়ামে ভাজক টিস্যুই ক্যালাস সৃষ্টি করে, যা থেকে নতুন চারা পাওয়া যায়। পার্শ্বীয় ভাজক টিস্যুর বিভাজনের ফলে উদ্ভিদের আয়তন বৃদ্ধি পায় বা পরিধি বৃদ্ধি পায়, অর্থাৎ স্থূলতা বৃদ্ধি পায়, ফলে সরু কাণ্ড মোটা হয়। আজকের লেকচার এ পর্যন্তই। শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সঙ্গে থাকো। অ্যানাটমির ছবিগুলো যেহেতু জটিল মনে হয়, বাসায় আছো, অফুরন্ত সময় প্র্যাকটিস করো, চর্চায় মানুষকে দক্ষ করে। সবাই ভালো থেকো, আমরা যেন খুব দ্রুত স্বাভাবিক জীবনে আসতে পারি এবং একসঙ্গে মিলিত হতে পারি, এই কামনা করে আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।